মন্দির মসজিদ নয়, এটা কোনো নীতির প্রশ্ন নয়। নীতি নিশ্চয়ই থাকবে। ইন্ডিজোটের স্রষ্টা নন, ইন্ডিজোটের স্রষ্টা হচ্ছে নীতিশ কুমার, এবং নীতিশ কুমার আর যাই হোক বিজেপির লোক নয়। মুজাফফর আহমেদ, যাকে তারা কাকাবাবু বলে মানে, হ্যাঁ, তার লেখা, তার অটোবায়োগ্রাফিতে দেখিয়ে দেব ছত্রে ছত্রে সেখানে হিন্দু বিরোধিতা, ভারত বিরোধিতা এবং ইসলামপন্থীদের সমর্থনকারী। বাংলাদেশের পুরো গার্ডের সংখ্যা হচ্ছে 70,000, 70,000-এর মধ্যে 60,000 শুধু পশ্চিমবঙ্গে আটকানো। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। স্যার, আমরা দেখলাম সোমবার দিন দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কাকলি ঘোষ দস্তিদার, ওনার নেতৃত্বে একেবারে 20 জনের বেশি সাংসদ তারা স্পিকারকে চিঠি লিখেছেন যে তারা এনডিএ সরকারের সঙ্গে তারা যুক্ত হবেন, তারা তৃণমূলের সঙ্গে থাকতে চাইছেন না। এবং অন্যদিকে রাজ্যসভার যারা সাংসদ রয়েছেন তাদের মধ্যে সুখেন্দু শেখর রায়, তিনি ইস্তফা দিয়েছেন এবং আর শোনা যাচ্ছে আরো অনেকে ইস্তফা দেবেন। মানে এই লোকসভায় ভাঙন, রাজ্যসভায় ইস্তফা, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক দিল্লিতে, মানে কি বলবেন, এর কোনো রাজনৈতিক গুরুত্ব আছে? গুরুত্ব তো আছেই, প্রত্যেকটার ভিন্ন ভিন্ন গুরুত্ব আছে। তবে তৃণমূলের লোকসভা সাংসদ বলতে লোকসভা রাজ্যসভা মিলিয়ে লোকসভার টোটাল সিট ছিল 29, এখন হয়েছে 28। সেই 28-এর মধ্যে যদি একটা ব্লক হিসেবে তৃণমূল থেকে ব্রেকআপ গ্রুপকে তৃণমূল বলে স্বীকৃতি পেতে হয় এবং তাকে কোনো একটা মানে প্যারাডাইম শিফট করতে হয় তাদের নীতি, মানে এনডিএ কে সমর্থন করা। এতদিন তো ইন্ডিজোটের সঙ্গে ছিল তারা, তার জন্য 2/3 মেজরিটি দরকার, এবং তাতে 19 জন। এই মুহূর্তে যেহেতু একজন মৃত, ওই হাজি নুরুল, তো 28টা সিটের মধ্যে 2/3 মেজরিটি করতে গেলে 19 জন লাগে। এইবারে আমি কিন্তু উল্টো দিক থেকে কাউন্ট করি যে 28-এর মধ্যে 9 জন কিন্তু অলরেডি কনফার্মড। এখনো অবধি আমি যতদূর জানি তারা ওই মমতা ব্যানার্জি এবং তার ভাইপো বা ছেলে, যে যাই বলুক, অভিষেক ব্যানার্জির সঙ্গে আছে। আমি নাম করে বলে দিচ্ছি: অভিষেক ব্যানার্জি নিজে, তোমার মহুয়া মৈত্র, তারপরে সায়নী ঘোষ, মালা রায়, কল্যাণ ব্যানার্জি, এবং যতদূর শোনা যাচ্ছে যে দুজনকে বোধহয় মানে বিজেপিও খুব একটা এনডিএতে নিতে আগ্রহী নয়। একজন হচ্ছে কীর্তি আজাদ, আর একজন হচ্ছে শত্রুঘ্ন সিনহা। তারা অগত্যা ওখানেই থাকতে হবে। এর সঙ্গে সৌগত রায় এখন অবধি ডিক্লেয়ার করেছেন যে উনি নাকি আমাদের এই কি বলে তোমার তৃণমূলের মানে ওই অভিষেকদের সঙ্গে থাকছে। এই 8 জন অলরেডি হয়ে গেছে, এবং যতদূর জানি যে এখন অবধি কিন্তু সুদীপ ব্যানার্জিটা খুব পরিষ্কার না। সুদীপ ব্যানার্জি মমতা ব্যানার্জির সঙ্গে থাকছেন, আবার নয়না ব্যানার্জি আবার মমতা ব্যানার্জির মিটিংয়েও আসছে, আবার ঋতব্রতর কাছেও যাচ্ছে। এইটি খুব গোলমেলে ব্যাপার। মানে মোটামুটিভাবে 19-এর বেশি তুমি তাদের কোনো এই মুহূর্তে সই পাচ্ছ না। আর রাজ্যসভার ক্ষেত্রেও কিন্তু তৃণমূলকে নোহ্যার করে দেওয়া যেতে পারে। কিভাবে যেতে পারে? যে রাজ্যসভায় তৃণমূলের 13 জন এমপি আছেন, সুতরাং সেক্ষেত্রে 2/3 মেজরিটি করতে গেলে 13-র মধ্যে 2/3 হলে যেটুকু দরকার সেইটুকু তাদের পেতে হবে। তার মধ্যে অলরেডি যতটুকু জানা যাচ্ছে যে একমাত্র এখনো অবধি আমাদের সুখেন্দু শেখর রায়, যিনি মানে কি বলবো, এই আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট প্রণব মুখার্জির হাতে গড়া ছেলে, এবং এখন অবধি মোটামুটি স্বচ্ছ রাজনীতিবিদ, তিনি এবং কোয়েল মল্লিক, এই দুজন নাকি রেজিগনেশন দিচ্ছেন বা দিয়েছেন। তো এমতাবস্থায় 13 জনের 2 জন গেলে পরে কিন্তু সেখানে ব্লক তৈরি হবে না। ব্লকটা মানে 19 জন হলে পরে হতে পারে। তারপরে শতাব্দী রায় এর বাড়িতে যখন বিকেলে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে
তারা থাকে, তখন তারা 20 জনের কথা বলে। এই এখন অবধি এটা দাঁড়িয়ে আছে, তবে 19 হলেও ওদের পারপাসটা ওখানে সার্ভ হয়ে যাবে। এক। আর দ্বিতীয় হচ্ছে যে তুমি বললে যে মমতা ব্যানার্জি এবং তাদের এই সমর্থন, এই নিয়ে জনমানসে কিন্তু অনেক রকম কনফিউশন আছে। এইসব কনফিউশনের কিন্তু কোনো জায়গা নেই। প্রথম কথা বলি, এটা রাজনীতির ক্ষেত্র, এটা কোনো মন্দির মসজিদ নয়, এটা কোনো নীতির প্রশ্ন নয়। নীতি নিশ্চয়ই থাকবে, কিন্তু রাজনীতিতে সবচেয়ে বড় হচ্ছে রাজনৈতিক স্বার্থ। দেখো, ডিপ স্টেট সহ আমাদের মানে লোভী এবং অসৎ দেশবিরোধী শক্তির দ্বারা সমর্থিত যেসব তথাকথিত বিরোধী নেতৃত্ব আছে, তারা কিন্তু দেশের ক্ষতি করতে পিছপা হচ্ছেন না, বিভিন্ন সময় দেখেছি। সেসব কারণে এবং দেশের অভ্যন্তরে আরশোলা, ইঁদুর, টিকটিকি বিভিন্ন নামে বিভিন্ন রকম দল করে জেনারেশন জেডকে দিয়ে গোলমাল পাকানোর একটা চেষ্টা যে বিদেশি হস্তক্ষেপে হচ্ছে, যেটা পাকিস্তান এবং বাংলাদেশে তারা করে সাকসেসফুল হয়েছিল, সেগুলোকে আটকানোও কিন্তু খুব জরুরি দরকার। এইসব জায়গায় মমতা ব্যানার্জি সংঘবদ্ধ তৃণমূল দল হিসেবে তার ক্ষমতা ছিল অপরিসীম। সেই জায়গায় যে কোনো শাসক গোষ্ঠী আঘাত করবে। আর অনেকে বলছেন গেল গেল রব, আমি জানি না, কারোর কারোর অনেক রকম উদ্দেশ্য থাকতে পারে, যে এই লোকগুলো যদি তাদের অ্যাসেম্বলি এবং পার্লামেন্টের সিটগুলোকে পরবর্তী নির্বাচনের সময় তারা বিজেপির সমর্থনে দাঁড়িয়ে যেতে, তাহলে গেল গেল রব উঠছে। আচ্ছা, এই রাজনীতিতে কিন্তু শেষ কথা হয় না, এই গেল গেল রবেরও কোনো প্রশ্ন নেই। তারা কিন্তু বলেনি, বা বিজেপি বলেনি যে আমরা ওদের বিজেপিতে নিচ্ছি বা বিজেপিতে তারা আসছে। ঋতব্রত কিন্তু কনস্ট্রাকটিভ অপোজিশনের কথা এখানে বলেছে। এবং পার্লামেন্টেও, যেটা আমি যতদূর আমার রিপোর্ট থেকে জানতে পেরেছি, সেটা হচ্ছে কাকলি ঘোষ দস্তিদারও তাদের নেত্রী হিসেবে বলেছেন যে আমরা এনডিএতে জয়েন করতে চাই। এনডিএতে বিজেপির নীতির সমর্থনকারী নয় এরকম প্রচুর লোকজন আছেন। আমি তোমাদের বলতে পারি, আমাদের এই তোমার এই যে নীতিশ কুমারের কথা, আজকে জনসাধারণ অনেক রাফায়, প্রেস তো ওই মানে মূর্খের পাণ্ডিত্য প্রেসের, মানে আমার কথা নয়, প্রণাবী প্রমথনাথ বিশির কথা। তো তারা এই জিনিসটা বলতে ভুলে যায়, হয়তো তারা ইচ্ছে করে নয়, ভুলে যায় যে মমতা ব্যানার্জি কিন্তু এই ইন্ডিজোটের স্রষ্টা নন। ইন্ডিজোটের স্রষ্টা হচ্ছে নীতিশ কুমার, এবং নীতিশ কুমার আর যাই হোক বিজেপির লোক নন, এনডিএর লোক, তার নিজস্ব দল আছে। এই মুহূর্তে এনডিএতে তারা অবস্থান করছে। চন্দ্রবাবু নাইডু কোনো জায়গাতেই বিজেপি এদেরকে রাস্তা ছেড়ে দেয়নি। ইলেকশনের সময় কিন্তু যদি কোনো আসন সমঝোতা হয় সেটা ডিফারেন্ট প্রশ্ন, সেটা দুদলই তাৎক্ষণিক স্বার্থ দেখে করে, কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়ার প্রশ্ন নেই। এলজিপির কথা বলি, যারা বিজেপির সঙ্গে বরাবর বিজেপির সমর্থনকারী দল হিসেবে ছিল এই পাসোয়ানের, সেখানেও কিন্তু তাদের বিরুদ্ধে বিজেপি ক্যান্ডিডেট দিয়েছে। কোনো পলিটিক্যাল পার্টি তার জমি ছাড়তে চায় না, কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় শাসক যে গোষ্ঠী এনডিএ, তার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন রকম বিল পাস করানো এবং বিদেশি শক্তির দ্বারা যে ভারতবর্ষের অগ্রগতি ব্যাহত করা, ভারতবর্ষে গোলমাল পাকানো এবং বিদেশের কাছে ভারতের মাথা নিচু করা সহ অর্থনৈতিক বিভিন্ন রকম অচলাবস্থা সৃষ্টি করা, ভারতবর্ষের মধ্যে আভ্যন্তরীণ গোলযোগ সৃষ্টি করা, সেগুলো আটকাতে গেলে যে সংখ্যক মেজরিটিতে বিলগুলোকে পাস করাতে হয়, সেইগুলো করতে এরা যদি সাহায্য করে তাতে তো সেটার কোনো দোষের কিছু নয়। এদেরও মতের এটা হতেই পারে যে আমরা দেশের স্বার্থ সবচেয়ে আগে দেখব। আজকে দেখো, এই যে কমিউনিস্ট দলগুলো স্বাধীনতার পর থেকে যদি তুমি দেখো, স্বাধীনতার আগে থেকে তো বটেই,
তারা কিন্তু বরাবর পাকিস্তানপন্থী, জামাত, ইসলামীপন্থী, ভারত বিরোধী, হিন্দু বিরোধী শক্তি। আমি সরাসরি তোমাকে এই মুজাফফর আহমেদ, যাকে তারা কাকাবাবু বলে মানে, হ্যাঁ, তার লেখা, তার অটোবায়োগ্রাফিতে দেখিয়ে দেব ছত্রে ছত্রে সেখানে হিন্দু বিরোধিতা, ভারত বিরোধিতা এবং ইসলামপন্থীদের সমর্থনকারী। তো এরা কিন্তু পঞ্চভূতে বিলীন হয়ে যাচ্ছে, এরা এখন কি কেরালেও নেই, এবং এরা যার দয়ায় এই ইন্ডিজোটে লাফালাফি করছে। সবচেয়ে বেশি পার্লামেন্টের সিট হচ্ছে 2টো সিট তামিলনাড়ু থেকে, যার দরায় সেই কে স্ট্যালিন, তার ডিএমকে, তারা কিন্তু ইন্ডিজোটে নেই, সেখান থেকে বেরিয়ে এসছে। কারণ তুমি ভারতবর্ষে রাজনীতি করবে আর ভারতীয়ত্ব, হিন্দুত্ব, ভারতের ন্যাশনালিজমের বিরোধিতা করবে, বন্দে মাতরমের বিরোধিতা করবে, এইভাবে কিন্তু ভারতবর্ষে রাজনীতি করা যাবে না। তুমি পাকিস্তানের রাজনীতি করো, তুমি পাকিস্তানের এজেন্ট হিসেবে এখানে থাকো। পাকিস্তানি কমিউনিস্ট পার্টি বলো, পাকিস্তানে তো কমিউনিস্ট পার্টি নেই। যে কটা ঘোষিত ইসলামিক স্টেট আছে কোথাও কমিউনিস্ট পার্টি নেই। তোমরা পাকিস্তানি বা বাংলাদেশি কমিউনিস্ট পার্টি করে এখানে থাকতে পারো। এবং দেখো একটা জিনিস, ভারতবর্ষের এমনকি এই যে তোমার যে মানে অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে, রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী, সেই অনুপ্রবেশকারীদের কথা যদি তুমি ভাবো, তুমি অদ্ভুতভাবে দেখবে যে বাংলাদেশ কিভাবে এই অনুপ্রবেশকারীদের সমর্থন করেছে, চালিয়ে গেছে এবং এখনো যাচ্ছে। কিন্তু ভারত সরকারের ঘোষিত নীতি, পশ্চিমবঙ্গ সরকারেরও এখন ঘোষিত নীতি যে আমরা থাকতে দেব না। অসম তো অলরেডি বলে দিয়েছে, ত্রিপুরাও অলরেডি বলে দিয়েছে। তোমাকে একটা ঘটনা বলি, গতকাল অবধি শুধু পশ্চিমবঙ্গের বর্ডারে যাতে কোনো রকমভাবে বাংলাদেশিদের ফেরত না দেওয়া হয়, সেই জন্য 60,000 তারা সীমান্ত গার্ড সেখানে দিয়েছে। 60,000। বাংলাদেশের পুরো গার্ডের সংখ্যা হচ্ছে 70,000। 70,000-এর মধ্যে 60,000 শুধু পশ্চিমবঙ্গে আটকানো। এটা কি অনুপ্রবেশ ঘটিয়ে সেখানকার জনবিন্যাস পাল্টে দিয়ে ইসলামের নামে দেশ দখল করার একটা প্রক্রিয়া নয়? কৃতজ্ঞতার কথা ভুলে যাও, বাংলাদেশ নামটা তারা পেত না যদি ভারতের সমর্থন না থাকতো, সেটা আমরা আশা করি না। কিন্তু তাদেরকে সমর্থনকারী মমতা ব্যানার্জি, তার রাজনৈতিক মৃত্যু হওয়ার আগে ভারতবর্ষ কিন্তু সেফ নয়। কাজেই মমতা ব্যানার্জিকে কোনো উপায় নেই, তার রাজনৈতিক মৃত্যু অবশ্যম্ভাবী, এবং সেটা যত তাড়াতাড়ি হয়। এবং মমতা ব্যানার্জিকে যেভাবে সোনিয়া গান্ধী জড়িয়ে ধরেছে, সেইটা যদি রাজনৈতিক সৌজন্যের নামে ক্ষণস্থায়ী না হয়, তাহলে সোনিয়া গান্ধীর দলেরও ভবিষ্যতেই মমতার মতোই অবস্থা হবে। এটা হতে বাধ্য। অন্যদিকে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ইন্ডিজোটের বৈঠকে গেলেন এবং সেখানে দেখছি কেজরিওয়াল ওনাকে স্বাগত জানালেন, ফুলের তোড়া দিচ্ছেন, ছবি এটা বলেছি, হ্যাঁ ছবি দেওয়া আছে, কিন্তু মিটিং এ তো গেলেন না। আমি সেটা বলছি, কেজরিওয়াল অলরেডি ইন্ডিজোট থেকে উইথড্র করেছে। এই আমাদের প্রেস্টিটিউট গুলো সেগুলো বলে না, অলরেডি ঘোষিতভাবে উইথড্র করেছে। কারণ পাঞ্জাবে তো তাকে লড়তে হবে এর সঙ্গে, এই কামিং ইলেকশনে পাঞ্জাবে তাকে লড়তে হবে কংগ্রেসের সঙ্গে। দিল্লিতেও তো কংগ্রেস তাকে কোনো জমি ছেড়ে দেয়নি। এইটাই তো আমি বলছি যে এনডিএ জোটে যদি 2/3 মেজরিটি নিয়ে পশ্চিমবঙ্গের লোকসভার তৃণমূলী সদস্যরা মানে সাপোর্ট করতে চায় এনডিএতে, কোনো তো অসুবিধার কারণ নেই। এখানে তো তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, বিজেপি তো তাদের সঙ্গে তাদেরকে নিজের মধ্যে নিয়ে নিচ্ছে না। আর এনডিএ জোটের শরিক দল একটা আরেকটার সঙ্গে লড়াই করতেই পারে, তাতে তো কোনো বাধা নেই। ইন্ডি জোটের শরিক দলরাও তো করে। পশ্চিমবঙ্গে তো কমিউনিস্টরা হয়তো কায়দা করে এমন করে ইলেকশনে লড়েছিল যে তৃণমূলের সুবিধা হয়, কিন্তু এটা তো পরিষ্কার যে তারা ইন্ডি জোটের বিশ্বস্ত সঙ্গী। এবং সিপিএম কিন্তু, বিশেষ করে সিপিএম সিপিআই, এই যে কমিউনিস্ট দলগুলো, এরা কিন্তু লক্ষ্য করে দেখবে কোনো ভারত বিরোধিতা এবং হিন্দু বিরোধিতা সবসময় এদের পাওয়া যায়। কারণ এদের জন্ম থেকে এরা বরাবরই ভারতীয় আদর্শ, ভারতীয় কি বলে তোমার ন্যাশনালিজম, এটাতে বিশ্বাস করে না। যেই জন্য তারা বন্দে মাতরমকে অপোজ করে। যুক্তি নেই, বন্দে মাতরমকে অপোজ করে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহকে তারা সমর্থন করে।
তাহলে এই মুহূর্তে ইন্ডি জোটের কি মূল্য? ইন্ডিজোটের হ্যাঁ। আমি তো বহু আগে থেকে তোমার এই গত 2 বছর ধরে ইন্ডিজোট ফরমেশনের পরে কিছুদিন বাদে থেকেই সেই ইন্ডিজোটের পিন্ডি চটকানোর কথা বলছিলাম। যাদের খানিকটা যেই দলগুলোর ক্রেডিবিলিটি আছে তার মধ্যে ডিএমকে সবচেয়ে বড় দল, মানে মমতা ব্যানার্জির ভাঙনের পরে ডিএমকে নেই। ইন্ডি জোটে থেকে কেজরিওয়াল কি কি হারিয়েছে, এমনকি তার দলটাও গেছে। তো তৃণমূল তৃণমূল দল তো এখন মানে আদি কথা যদি বলো, মমতা ব্যানার্জি যে দলটা প্রতিষ্ঠা করেছিল সেখানে তো আসলে দুজন আছে, পিসি ভাইপো। পিসির আছে রাজনৈতিক নেতৃত্ব আর ভাইপোর আছে দুর্নীতির নেতৃত্ব, এবং বাদবাকি যারা আছে তারা হয় জেলে, না হলে ওদের পেছন পেছন যাওয়া ছাড়া তাদের কোনো অস্তিত্ব নেই। কারণ ওই এঁটো কাটাগুলোকে কোনো মানে এতটাই তারা রাজনৈতিকভাবে অচ্যুত যে তাদেরকে কোনো দল অ্যাকসেপ্ট করবে না। বলো তো দেখি, সায়নী ঘোষ, মহুয়া মৈত্র, কল্যাণ ব্যানার্জির মতো সুললিত ভাষায় কথা বলা সেই লয়ার, যার দলেরই এক এমএলএ বলেছে যে ও তো সব কিছু গোলমাল পাকিয়ে দেয়, গালাগাল করে, তারপরে ক্ষমা টমা চেয়ে সব কিছু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে বেরিয়ে চলে যায়, ঘুরিয়ে দিয়ে। তো এই হচ্ছে পারফরমেন্স। এই লোকগুলোকে কেউ নেবে না বলে ওরা মমতার সঙ্গে আছে। মমতার সঙ্গে যারা আছে তারা মমতার সঙ্গে পেরিস্ট হওয়া ছাড়া তাদের কোনো আর কিছু নেই। তারপরে মহুয়ার যে কাণ্ডকীর্তি, ওর কতদিন ধরো মানে ওই লোকসভার পদটা থাকে, সাংসদ পদটা থাকে, সে বিষয়ে তো সন্দেহ আছে। শেষ প্রশ্ন আপনাকে, তাহলে এই মুহূর্তে তৃণমূলের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, তাহলে যে দেশের রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে তৃণমূলের ভবিষ্যৎ কি, তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কি? দেখো, আমার একটা মনে পড়ে গেল, আইডল অফ টুডে আউটকাস্ট অফ টুমরো। সেটা মমতার ক্ষেত্রেই সবচেয়ে বেশি প্রযোজ্য, যদিও উনি এখন কম্পেয়ার করতে পারেন লাল্লু যাদবের সঙ্গে। সর্বভারতীয় রাজনীতিতে লাল্লুর যেমন প্রভাব, মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর প্রভাব তার থেকে কম ছাড়া বেশি নয়। ইররেলেভেন্সি হ্যাজ সাম রেলেভেন্সি। মমতা ব্যানার্জি যখন খিস্তি খেউর করবেন, মানে উনি তো খিস্তি খেউর ছাড়া কথা বলতে পারবেন না, ওনার ভাইপো, দেখো এরা কতটা অ্যাক্টিং করে, কতটা অসৎ চরিত্রে। আমি পরিষ্কার বলছি, ওনার পা ভেঙেছিল, মাথা ভেঙেছিল, হাত ভেঙেছিল, অল ফলস। কারণ ওনার ভাইপোকে কেন আইসিইউতে ভর্তি করানো হলো না বলে দুটো বড় হাসপাতালে উনি অনেক কিছু শোর মাচায়ে চোর করেছিলেন। তারপরে নাকি সে বাড়িতে চিকিৎসা করছে, গটগট করে হেঁটে দিল্লি চলে গেল। যেদিন তার কলকাতায় ওই হাজিরা দেওয়ার কথা পুলিশের কাছে, তিনি তখন দিল্লিতে বসে আছেন। কই, তার তো অসুস্থতার কোনো চিহ্ন মাত্র দেখছি না। কদিন আগে যার আইসিইউতে থাকার কথা, কেন আইসিইউতে নেয়নি সেটা নিয়ে মমতা ব্যানার্জি এত চেল্লামেল্লি করলেন। শোর মচায়ে চোর, বারবারই বলছি। কারণ এরা যে চোর, এরা যে অসৎ, এরা যে সেক্সুয়ালি দুর্নীতিগ্রস্ত সমস্ত জায়গায়, সমস্ত ফিল্ডে, এটা তো বারবার ধরা পড়ছে, বারবার ধরা পড়ছে। লেট দেম ডিফেন্ড। কোনো ভদ্রলোক এখন বলতে পারে না যে আমি তৃণমূলকে সমর্থন করি বা আমি তৃণমূল করেছি। তাদের পরিবারের লোকেরা রাস্তা দিয়ে ভালো করে যেতে পারে না, এটা তো জনসাধারণের আফসাজ। আমাদেরকে ঠকিয়েছে মমতা ব্যানার্জি। বলেছি তো, আমরা যারা অবসরপ্রাপ্ত লোক তাদের ডিএর টাকা চুরি করেছে। ওকে তো আমি তুই তোকারি করে বলতে পারি না, আমার রুচিতে বাধে। আমার একটাই প্রশ্ন, আপনি ওই টাকাগুলো ভাইপোকে কতটা দিয়েছেন আর নিজে কতটা কিভাবে ভোগ করেছেন, আপনি জবাব দিন। আজকে মমতা ব্যানার্জি কিন্তু একজন বিতাড়িত মুখ্যমন্ত্রী, উনি প্রাক্তনও নন, উনি রেজিগনেশন দেননি। তাহলে ওনার আজকে কি, ওই ওনারই এক প্রাক্তন সহকর্মী, হ্যাঁ, তিনি বলেছেন যেমন যে মমতা ব্যানার্জিকেও এখন 18,000 টাকা পেনশনে থাকতে হবে। কোনো কারণে যদি কোনো আইনে মমতা ব্যানার্জির ওই পেনশনটাও বন্ধ হয়ে গেলে তার প্রতিটি খরচের টাকার যখন হিসেব চাওয়া হবে, তখন কতটা ব্ল্যাক মানি উনি বের করতে পারবেন।
এদের কোনো রেলেভেন্সি নেই। সভ্য রাজনীতি, সভ্য সমাজে এই পিসি ভাইপো কোম্পানির কোনো জায়গা নেই, এবং তাদের সঙ্গে যারা আছে তাদেরও সভ্য সমাজে কোনো জায়গা নেই।